অষ্টম শ্রেণীর ছাত্ররা, দেখো তোমাদের আগের দিন যেগুলো করিয়েছি তারপরে যে প্রসঙ্গটা আসে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম দুদশক অর্থনৈতিক জাতীয়তাবাদ। ঠিক আছে, দেখো প্রথম দুদশকে কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদিপর্বের নেতৃত্বকে নরমপন্থী বলে চিহ্নিত করা যায়। সেই সময় কংগ্রেসের কার্যক্রম ছিল বার্ষিক অধিবেশন কেন্দ্রিক, তাকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশা বলা হতো। আসলে কংগ্রেসের অধিবেশন চলতো এবং 3 দিন ধরে চলতো, এবং সেটা অনেকে মনে করতো যে 3 দিনের তামাশা। এটা অ্যাকচুয়ালি মন্তব্য করেছিলেন বিশিষ্ট একজন চরমপন্থী মতের সমর্থক অশ্বিনী কুমার দত্ত। তিনি বলেছিলেন যে কংগ্রেসের অধিবেশনগুলিকে 3 দিনের তামাশা বলে উল্লেখ করতেন। আসলে কেননা এই 3 দিন ধরে কংগ্রেসের সদস্যরা তারা অধিবেশনে মিলিত হতেন এবং তারা সেখানে বিভিন্ন প্রস্তাব পাশ করতেন, এবং সেই প্রস্তাবগুলি অবশ্য যদিও ভারতীয়দের কল্যাণেই পাশ হতো, যেমন বিভিন্ন রকম অর্থনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, শাসনতান্ত্রিক সংস্কার সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব তারা পাশ করতেন, কিন্তু সেইগুলোকে কার্যকরী করার মতো কোনো উদ্যোগ তারা নিতেন না। বরঞ্চ প্রস্তাবগুলো পাশ করার পর তারপর তারা ব্রিটিশ সরকারের কাছে আবেদন করতেন এবং তার ব্রিটিশ সরকার সেই ভারতীয়দের কল্যাণের জন্য কিছু করে। এবং তারা আবার শেষ পর্যন্ত দেখা গেছে যে তারা শেষ পর্যন্ত আবার এটাও মত ব্যক্ত করতেন যে ব্রিটিশ শাসন ভারতীয়দের পক্ষে দরকার। ঠিক আছে, এবং তাদের মন কিন্তু পড়ে থাকতো ইংল্যান্ডে। আসলে ইংল্যান্ডের ব্রিটেনের যে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা, সভ্যতা, সংস্কৃতির প্রতি তাদের কিন্তু মন পড়ে থাকতো। সুতরাং ভারতে ব্রিটিশ রাজত্বের বিরুদ্ধে, ঠিক আছে, যে সক্রিয় প্রতিবাদ গড়ে তোলা দরকার ছিল, সেটা কিন্তু তখন যেসব অধিবেশন হতো সেই অধিবেশনগুলোতে কংগ্রেসের নেতারা প্রতিফলিত করতে পারতেন না। সেই জন্যই বোধহয় তাদের কার্যকলাপকে অনেকে ভিক্ষাবৃত্তিমূলক কার্যকলাপ, আবেদন নিবেদনমূলক কার্যকলাপ অথবা 3 দিনের তামাশাও কিন্তু বলেছেন। ঠিক আছে, বিভিন্ন প্রতিনিধি ওই অধিবেশনে নানা রকম বক্তব্য ও প্রস্তাব পেশ করতেন। সবশেষে তার মধ্যে কিছু প্রস্তাব গ্রহণ করে অধিবেশন শেষ হতো। তবে বছর পর ওইসব গৃহীত প্রস্তাবগুলি নিয়ে জাতীয় স্তরে আন্দোলন সংগঠিত করার মতো উদ্যোগ দেখা যেত না। ঠিক আছে, তাছাড়া বেশিরভাগ নেতৃবৃন্দ নিজেদের ব্যক্তিগত পেশা নিয়েই ব্যস্ত থাকতেন, কারণ কংগ্রেসের যেসব অধিবেশনে যেসব নেতারা যোগদান করতেন তারা কেউ ছিলেন ব্যারিস্টার, কেউ ছিলেন স্বনামধন্য চিকিৎসক বা যাই হোক ডাক্তার, বা কেউ জমিদার শ্রেণীর প্রতিনিধি, ঠিক আছে, জমিদার ছিলেন। সুতরাং তারা সেটা নিয়েই সারা বছর কাটাতেন। হ্যাঁ, সারা বছর সংগঠনকে দেখার মতো তাদের মানসিকতা ছিল না। সংগঠনের কাজে উদ্যোগী হওয়ার সময় মানসিকতা কোনোটাই তাদের ছিল না। ঠিক আছে, তাই বলা যেতে পারে যে তখন কংগ্রেসের যে অধিবেশনগুলো হতো সেই অধিবেশনগুলো অ্যাকচুয়ালি কোনো সাংগঠনিক কোনো প্রভাব ভারতবর্ষে ফেলতে পারেনি। যদিও মনে রাখা দরকার নরমপন্থার মধ্যে নানা পার্থক্য ছিল, তবে মোটের ওপর কিন্তু প্রতিবাদ আন্দোলনের পদ্ধতি ও লক্ষ্যগুলি ছিল একই রকম। দেখো পরের প্যারাগ্রাফে দিয়েছে, অধিকাংশ নরমপন্থীর কাছে ব্রিটিশ শাসন ছিল বিধির বিধান, যেটা বলছিলাম আর কি। তাই নরমপন্থীরা অভিযোগ করতেন ভারতে ব্রিটিশ শাসন সর্বদা আইনের শাসন মোতাবেক চলছে না। হ্যাঁ, তবে একথাও বলা উচিত যে শ্রেণীগত স্বার্থের থেকে সবসময় বেরোতে না পারলেও সংকীর্ণ ধর্মীয় পরিচয়কে নরমপন্থীরা বিশেষ গুরুত্ব দিতেন না। সেদিক থেকে তাদের কাজকর্মে ধর্মনিরপেক্ষতার ছাপ লক্ষ্য করা যায়। অর্থাৎ তুমি নরমপন্থী আন্দোলন, কংগ্রেসের তৎকালীন যুগে আন্দোলনকে নরমপন্থী আন্দোলন বলা যাবে কি না সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। সেটা তুমি বিভিন্নভাবে আলোচনা বলতে পারো যে যদি তোমরা চরমপন্থীরা যারা সমালোচনা করতেন কংগ্রেসের তৎকালীন যুগে কার্যকলাপকে, ঠিক আছে, তাদের অভিযোগ যেটা ছিল যে কংগ্রেস অ্যাকচুয়ালি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সর্বাত্মক কোনো আন্দোলন গড়ে তোলেনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা ব্রিটিশ সরকারের কাছে কোনো দাবি করতো না। আর 3 নম্বর হচ্ছে যে তারা প্র্যাকটিক্যালি সত্যি কথা বলতে গেলে ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য, কৃষকদের জন্য বা গ্রামীণ যে মানুষ যারা দিনের পর দিন ব্রিটিশ সরকারের দ্বারা শোষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের জন্য কোনো সক্রিয় পদক্ষেপ বা কোনো কথা তারা বলেইনি, অধিবেশনগুলিতে বলতো না। সুতরাং সেই জন্য তখন কংগ্রেসের নেতৃবৃন্দকে অনেক সমালোচনা করা হতো। ঠিক আছে, কিন্তু আবার অন্য দিক দিয়ে যদি তুমি দেখা যাবে যে কংগ্রেসের সেই সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রোল ছিল। ঠিক আছে, দেখা যাবে যদি কংগ্রেসের যে যুক্তি, নরমপন্থীদের যে যুক্তি ছিল সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে, নরমপন্থীরা কিন্তু দেখা যাবে সেই সময় কংগ্রেসের যে সাংগঠনিক ভিত্তিটা তারা যখন অধিবেশনগুলো করতেন, তাদের মূল লক্ষ্য ছিল হচ্ছে যে
নর্থ আমেরিকার মতো, উত্তর আমেরিকার মতো কিন্তু তারা আমাদের দেশে একটা জাতীয়তাবাদী পরিবেশ তৈরি করতে চাইছিলেন। কারণ তারা বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের মানুষ কিন্তু তখন তৈরি নয় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগ্রামে, এবং তারা জাতীয়তাবাদ কী, তার দেশপ্রেম কী, এসব কিছু বোঝেও না। ঠিক আছে, সুতরাং ব্রিটিশরা যে ভারতবর্ষে যে অত্যাচার চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু সে ব্যাপারে কিন্তু তাদের সম্যক কোনো রকম কোনো ধারণাই ছিল না। ঠিক আছে, ব্রিটিশরা তখন ভারতবর্ষে কি করতে এসছে, তারা শোষণ করতে এসছে না তারা ভারতীয়দের কল্যাণ করতে এসছে, এই নিয়ে কিন্তু অনেক মতভেদ ছিল। দরিদ্র লোক ভারতবাসীর কথা তো ছেড়েই দিলাম, এমনকি শিক্ষিত ভারতবাসীর মধ্যেও কিন্তু এই নিয়ে একটা সন্দেহ ছিল যে কি মানে ব্রিটিশরা কি ভারতীয়দের পক্ষে মঙ্গলজনক কি অমঙ্গলজনক কোনটা, সেটা নিয়েও মানে একটা দুবিধা তখন ভারতীয়দের মধ্যে কাজ করতো। সুতরাং সেই অবস্থায় কংগ্রেস কি অবস্থা নিতে পারে, কংগ্রেসে তখন নরমপন্থী নেতৃবৃন্দের মনে হয়েছিল যে আগে জাতীয়তাবাদের বিস্তার ঘটানো, এবং তারপরে ভারতবর্ষে জাতীয়তাবাদের বিস্তার ঘটলে যে দেশপ্রেমের বা জাতীয়তাবাদের যে ভিত্তিভূমি তৈরি হবে, তার উপর দাঁড়িয়ে কিন্তু পরবর্তীকালে কিন্তু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন করা যেতে পারে। সুতরাং প্রাথমিক পর্বে নরমপন্থী নেতৃবৃন্দের যুক্তি ছিল যে কংগ্রেসকে ধীরে ধীরে একটা মানে তৈরি করতে হবে, একটা বৃহৎ সংগঠনে পরিণত করতে হবে। কারণ তাদের যুক্তি ছিল যে কংগ্রেস তখন সবে একটি চারা গাছ, যে চারা গাছটিকে ব্রিটিশ সরকার কিন্তু একদম দুমড়ে দিতে পারে, এবং ব্রিটিশ সরকার তখন কিন্তু চেষ্টা করছিল কংগ্রেসকে দুমড়ে দেওয়ার। কারণ কংগ্রেস যখনই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি দেওয়া মানে প্রস্তাব পেশ করছিল, তখনই কিন্তু আমরা দেখব যে সরকার কিন্তু কংগ্রেসকে কিন্তু ভালো চোখে দেখছিল না। বিশেষ করে লর্ড ডাফরিন, তিনি তো আমি তোমাদের বললাম যে তিনি কংগ্রেসকে বলেছিলেন যে মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে উল্লেখ করেছিলেন, অর্থাৎ আণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে উল্লেখ করেছিলেন। ইংরেজ কর্তৃপক্ষ এবং কর্মচারীরা কংগ্রেস নেতৃবৃন্দকে নেমোখারাম বাবুর দল, রাজদ্রোহী বাবুর দল, ষড়যন্ত্রকারী ব্রাহ্মণ গোষ্ঠী, হিংস্র দুর্বৃত্তের দল প্রভৃতি আখ্যায় ভূষিত করছিল। ঠিক আছে, সুতরাং ব্রিটিশ সরকারও কংগ্রেসকে কিন্তু তারা কিন্তু সহ্য করতে পারছিল না। তাহলে এ থেকে প্রমাণিত হয় না কি যে কংগ্রেস সেই সময় যে আন্দোলন করছিল তাতে ব্রিটিশ সরকার ক্ষিপ্ত ছিল, এবং ব্রিটিশ সরকার চেয়েছিল কংগ্রেসকে অচিরে বিনষ্ট করে দিতে। ঠিক আছে, সুতরাং এগুলো প্রমাণ করে যে কংগ্রেসের আন্দোলন কিন্তু তখন আন্দোলন করছিল, তারা কিন্তু যে পথে আন্দোলন করছিল সেটা কিন্তু ব্রিটিশদের যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং আমরা দেখব যে কিছু কিছু ক্ষেত্রে কংগ্রেস কিন্তু ব্রিটিশ সরকারের অনেক সমালোচনা করেছিল। যেমন ব্রিটিশরা যখন বার্মা জয় করলো, আফগানিস্তানে যখন আক্রমণ করলো, এবং উত্তর পশ্চিম ভারতে আদিবাসীদের যখন দমন করতে শুরু করলো, তখন কিন্তু কংগ্রেস এই ব্রিটিশ সরকারের এই নির্যাতন এবং শোষণের এবং তাদের যে কদর্য দিকটি সেটা কিন্তু তারা সমালোচনা করেছিল। ঠিক আছে, এমনকি কংগ্রেসের যে নরমপন্থী নেতা দাদাভাই নৌরোজি, তিনি তো তার একটা বই লিখেছিলেন, সেটা বইটার নাম আমি তোমাদের আগে বলেছি, পভার্টি অ্যান্ড দ্য আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইটায় তিনি ব্রিটিশ সরকারের যে সম্পদ নির্গমন বা তাদের যে আর্থিক যে মানে সম্পদ নির্গমনের মাধ্যমে বা বিভিন্নভাবে যে আর্থিক শোষণের মাধ্যমে রাজস্ব ব্যবস্থা চাপিয়ে, শুল্ক বৈষম্য চাপিয়ে যে একটা অর্থনৈতিক সংকট ব্রিটিশরা তৈরি করেছিল, সেটা একদম পুরো বেআব্রু করে দিয়েছিলেন তিনি। এবং সে ব্যাপারে তিনি দাদাভাই নৌরোজি ব্রিটেনে গিয়ে নিজের অর্থ খরচ করে তিনি এ ব্যাপারে প্রচার কার্য চালিয়েছিলেন। তাহলে এইগুলো থেকে কিন্তু প্রমাণিত হয় যে কংগ্রেস নেতৃবৃন্দ কিন্তু ব্রিটিশ সরকারের স্বরূপ উন্মোচন করছিল। সুতরাং কংগ্রেস যে শুধুমাত্র তখন হাত গুটিয়ে বসেছিল এটাও কিন্তু বলা যায় না। অর্থাৎ নরমপন্থীদের যে যুক্তিটা সেটাও দেখতে হবে, আবার চরমপন্থীরা যে তখন কথাগুলো বলছিল সেটাও দেখতে হবে। অর্থাৎ কংগ্রেসে যে সেই সময় কার্যকলাপ, সেই কার্যকলাপ নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। এই বিতর্ক কিন্তু অনেক দিন ধরেই চলছে। দেখো পরের দিকে দেখো, এছাড়া একটা বলতে পারো যে নরমপন্থীরা তখন যে আন্দোলনটা করছিলেন কংগ্রেসের যে মধ্যে থেকে, সেখানে কিন্তু অনেক গণতন্ত্র ছিল। তারা বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন নেতারা আসতেন এবং সেখানে তারা বক্তব্য পেশ করতেন, এবং সেগুলো গণতান্ত্রিকভাবে সেগুলো কিন্তু বক্তব্যগুলো পেশ করা হতো, এবং সেখানে ভোট হতো কিন্তু। এবং যারা বক্তব্য পেশ করতেন, যাদের সে ব্যাপারে যদি ভোট বেশি পড়তো, তাহলে সেই প্রস্তাব গৃহীত হতো। সুতরাং এক্ষেত্রে কংগ্রেসের যে সাংগঠনিক দিকটি যথেষ্ট গণতান্ত্রিক ছিল। এবং আরেকটা কথা মনে রাখতে হবে যে তাদের কাজকর্মে কিন্তু ধর্মনিরপেক্ষতা ছিল, অর্থাৎ যে কোনো গোষ্ঠী, যে কোনো জাতির লোক কিন্তু কংগ্রেসে তারা কিন্তু আসতে পারতেন। নরমপন্থীরা চাইতেন ব্রিটিশ সাম্রাজ্য শাসনের আওতায় থেকে ভারত আংশিক স্বশাসন ভোগ করবে।
আইনসভাগুলোতে ভারতীয়দের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানাতেন নরমপন্থীরা, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা অর্জন আদি কংগ্রেস নেতৃত্বের প্রধান কর্মসূচি ছিল না। এটা কিন্তু বলতে পারো যে কংগ্রেস কিন্তু প্রথম থেকে কখনো মানে পূর্ণ স্বরাজ চায়নি। কেন চায়নি? কারণ হচ্ছে যদি কংগ্রেস পূর্ণ স্বরাজ চাইতো বা আগ্রাসী কার্যকলাপ তারা করতো, তাহলে কিন্তু ব্রিটিশ সরকার অঙ্কুরেই কিন্তু কংগ্রেসের নামক সংগঠনটিকে কিন্তু ধ্বংস করে দিত। ঠিক আছে, কিছু কিছু সংস্কার ও গণতান্ত্রিক অধিকার অর্জনের লক্ষ্যেই তাদের প্রতিবাদ আন্দোলনগুলো পরিচালিত হয়েছিল। নরমপন্থীরা অবশ্য আশা করতেন যে একসময় ভারতবাসীরা স্বশাসনের উপযুক্ত হয়ে উঠবে, তখন ব্রিটিশ কর্তৃপক্ষ নিশ্চয়ই সেই স্বশাসনের অধিকার স্বীকার করে নেবে। ঠিক আছে, এবার দেখো টুকরো কথা, ঔপনিবেশিক স্বায়ত্তশাসন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিশ্লেষণ। উনি যেটা বলছেন দেখো, আমাদের মধ্যে কেউ কেউ ভাবছেন যে পরিপূর্ণ স্বাধীনতা লাভের জন্য এবং সভ্য জগতে আমাদের মর্যাদা স্থান করে নেওয়ার জন্য প্রয়োজন হলে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যের নিয়মতন্ত্র ও সীমাবদ্ধতা গণ্ডি ছাড়িয়ে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমি একটু বলে রাখি যে সেই সময় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে, তারপর থেকে 1907 সাল অবধি এই যে প্রথম পর্বে যে কার্যকলাপে একটা বিতর্ক দানা বেঁধেছিল যে কংগ্রেস কি চাইছে। কংগ্রেস কিন্তু আঞ্চলিক স্বায়ত্তশাসন চাইতো, তখন পূর্ণ স্বরাজ চাইতো না। এই পূর্ণ স্বরাজের দাবি কাদের ছিল? চরমপন্থীদের। কারণ তখন কংগ্রেসের মধ্যে কিন্তু নেতাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে। নরমপন্থী যারা তারা আলাদা হয়ে গেছে, এবং যারা চাইছে যে না কংগ্রেস ইংরেজ সরকারের বিরুদ্ধে একটা বলিষ্ঠ প্রতিবাদ করুক, এরা হয়ে গেল চরমপন্থী। এখন চরমপন্থীরা কিন্তু পূর্ণ স্বাধীনতা লাভের জন্য বারবার করে কংগ্রেস নেতৃবৃন্দের উপর চাপ তৈরি করছিল। তো এক্ষেত্রে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে দেখো, যে এই ভাবনা সম্পর্কে আমার কথা হচ্ছে যে এই যে সেই রকম প্রয়োজন এখনও দেখা দেয়নি। আমরা যদি ঘোষণা করি যে আমরা ব্রিটিশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে স্বাধীন হতে চাই, ব্রিটিশ কমনওয়েলথের সদস্য হিসেবে কোনো দায় দায়িত্বে বাধার মধ্যে না থেকে খাঁটি স্বায়ত্তশাসন চাই, কেউ আমাদের সেই আশা আকাঙ্ক্ষায় আপত্তি করতে পারে না। কিন্তু আমাদের পরিবেশের কথা, ঘটনা, পরম্পরার কথা ভাবতে হবে। তাহলে এখন যদি আমরা এই ভাবাদর্শকে আঁকড়ে ধরে থাকি এবং আমাদের বর্তমান প্রাত্যহিক রাজনৈতিক কার্যাবলীর মধ্যে তাকে জোরদার করার চেষ্টা করি, তাহলে কি ঘটবে? ব্রিটিশ সাম্রাজ্যের সমস্ত শক্তি আমাদের সেই আশা পূরণের বিরুদ্ধে নিয়োজিত হবে। কিন্তু আমরা যদি আমাদের দাবি ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে ব্রিটিশ সাম্রাজ্য শক্তির সমস্ত প্রভাব আমাদের পক্ষেই থাকবে। সেক্ষেত্রে আমরা যে কেবলমাত্র কোনো বাধাই পাবো তা নয়, আমরা ব্রিটিশ গণতন্ত্রের সহানুভূতি হয়তো সাহায্যও পাবো। বুঝতে পারছি বিষয়টা? অর্থাৎ তিনি বলতে চাইছেন যে কংগ্রেসের তখন কিন্তু দরকার ছিল যে ব্রিটিশ সরকারের সাহায্য। ঠিক আছে, ডোমিনিয়ন স্ট্যাটাস বা ঔপনিবেশিক স্বায়ত্তশাসন লাভের পরে প্রয়োজনীয় বাঞ্ছনীয় বলে মনে হলে আরও উন্নতি সাধনের জন্য কী করা বা না করা, তা আমাদের উত্তরাধিকারদের ভাবনার জন্য রেখে যেতে পারি। অর্থাৎ নেক্সট জেনারেশনের জন্য কংগ্রেস সেটা ভাবছে যে নরমপন্থী নেতারা যে যদি ডোমিনিয়ন স্ট্যাটাস নিয়ে এখন আমরা চলছি, আমাদের দাবি হচ্ছে আঞ্চলিক স্বায়ত্তশাসন, এবং তারা আরও বলছেন যে এর পরবর্তী ভাবনা যদি আরও উন্নততর করতে হয়, অর্থাৎ উন্নততর বলতে উনি বোঝাতে চাইছেন পরিপূর্ণ স্বাধীনতার যে প্রস্তাবটা, সেটা কিন্তু বলছে যে নেক্সট জেনারেশন এসে যেন করে। অর্থাৎ তাদের লক্ষ্য ছিল হচ্ছে কংগ্রেসকে আরও জনপ্রিয় করা এবং জাতীয়তাবাদের ভিত্তি ভারতবর্ষে তৈরি করা, যার উপর বেস করে দাঁড়িয়ে পরবর্তীকালে কিন্তু জাতীয় আন্দোলনের ভিত্তিভূমি তৈরি হতে পারে। এবং নরমপন্থীরা সেটা করতে পেরেছিলেন বলেই কিন্তু পরবর্তীকালে গান্ধীজি কিন্তু তার উপর দাঁড়িয়েই কিন্তু আমরা দেখব যে গণ আন্দোলন তৈরি করতে পেরেছিলেন। নরমপন্থীরা যদি না থাকতেন, গান্ধীজি কিন্তু একার কৃতিত্বে জাতীয় কংগ্রেসকে একদম দুয়ারে দুয়ারে বা একদম পুরো গ্রামের প্রত্যন্ত প্রান্তরে কিন্তু পৌঁছে দিতে পারতেন না। এই ব্যাপারে কিন্তু নরমপন্থীদের অনেক কৃতিত্ব আছে। যাই হোক, উনি এই জায়গাটা বলছেন দেখো, ইতিমধ্যে আমরা ব্রিটিশ সাম্রাজ্যে পূর্ণ সমর্থন নিয়ে ডোমিনিয়ন স্ট্যাটাস লাভ করার জন্য কাজ করে যাব। ঠিক আছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিশ্লেষণটা কিন্তু একটু লক্ষণীয়, তোমরা একটু দেখবে। পরের পাতা দেখো, যদিও ঔপনিবেশিক শাসকের কাছে নরমপন্থীদের এইসব ভাবনা চিন্তার বিশেষ গুরুত্ব ছিল না, তাই নরমপন্থীদের প্রায় কোনো দাবি সরকারের তরফে মানা হয়নি। কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভায় বিশেষ সম্প্রসারণ ঘটানো হয়নি। সেখানে সদস্য নির্বাচনের বদলে মনোনয়ন বা বেছে নেওয়ার উপরই জোর পড়েছিল। এছাড়া আইনসভাতে আয় ব্যয়ের হিসেব নিয়েও ভোটাভুটি করা যেত না। এমনকি আইনসভাকে না জানিয়ে আইন চালু করার ক্ষমতা ব্রিটিশ সরকারের ছিল। অর্থাৎ ব্রিটিশ সরকার কিন্তু সত্যি কথা বলতে গেলে কোনো ক্ষমতাই দেয়নি। 1909 সালে আমরা জানি যে ময়লামিন্টো সংস্কার আইন পাশ হয়েছিল। 1919 সালে হচ্ছে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন। ময়লামিন্টো সংস্কার আইন যদি পাশ হয়, দেখবে যে সেখানেও পর্যন্ত আমরা দেখব যে ভারতীয়দের হাতে পরিপূর্ণ সমস্যা দেওয়া হয়নি।
1919 খ্রিস্টাব্দেও মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইনের মাধ্যমেও কিন্তু দেখা যাবে যে সেখানেও কিন্তু চেমস্ফোর্ড কিন্তু তিনি কিন্তু কোনো রকম কোনো ক্ষমতা দেননি। সুতরাং নরমপন্থীরা দাবি জানিয়ে গেছিল, কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু সেসব কিছু মানেনি। নরমপন্থীদের আরেকটি দাবি ছিল সরকারি চাকরিতে ভারতীয়দের নিয়োগ বাড়ানো হোক। তারা বলতেন প্রশাসনে ভারতীয়করণ হলে সেই প্রশাসন দেশীয় মানুষের অভাব অভিযোগগুলির প্রতি সহানুভূতিশীল হবে। তাছাড়া অবসরপ্রাপ্ত ইউরোপীয় চাকুরেদের প্রদেয় যাবতীয় অর্থ দেশের বাইরে চলে যায়। ওই পদগুলোতে ভারতীয়রা বহাল হলে দেশের অর্থ দেশেই থাকবে। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বসার বয়স 19-এর বদলে 23 বছর করতে হবে। পাশাপাশি ভারতে ও লন্ডনে একই সঙ্গে পরীক্ষাটি নিতে হবে। কিন্তু এই দাবিগুলির প্রতি ব্রিটিশ শাসকরা মোটেই নজর দিতে চায়নি, কারণ প্রশাসনের ভারতীয়করণ তাদের আদৌ কাম্য ছিল না। ক্রমে পুরো বিষয়টি চাপা পড়ে যায়। ব্রিটিশ ভারতে সেনাবাহিনীকে বিদেশে নানা স্থানে যুদ্ধে ব্যবহার করা ও যুদ্ধখাতে খরচ বাড়ানো নিয়েও কিন্তু নরমপন্থীরা প্রতিবাদ জানিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল এর ফলে ভারতীয় অর্থনীতিতে অতিরিক্ত চাপ পড়ছে। তবে ব্রিটিশ সরকার এই প্রসঙ্গে কোনো বিশেষ মনোযোগ দেয়নি। ক্রমেই স্পষ্ট হয়ে আসছিল যে নরমপন্থীদের প্রায় কোনো দাবিতে ঔপনিবেশিক শাসক গুরুত্ব দিতে নারাজ। বস্তুত নরমপন্থীদের আন্দোলনের নীতি ও সংকুচিত সামাজিক ভিত্তি এর জন্য দায়ী ছিল। ফলে এদিক থেকে দেখলে কংগ্রেসের নরমপন্থীরা বাস্তবে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার কোনো জরুরি সংস্কার ঘটাতে পারেননি। তাহলে আমি আগেই বললাম যে নরমপন্থীরা কিন্তু দাবি জানিয়েছিল, কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু মানেনি। আর নরমপন্থীরা তারা চেষ্টা করেছিল। সুতরাং তাদের পক্ষ থেকেও কিন্তু যুক্তি আছে। তাদের আন্দোলনের তারা যেভাবে করেছিল তারা কিন্তু বাস্তবসম্মতভাবে আন্দোলনটা করেছিলেন। আবার চরমপন্থীদেরও কিছু দাবি ছিল, কিন্তু বলা যেতে পারে চরমপন্থীদের দাবি নিয়েও কিন্তু সেখানে কিন্তু অনেক সমালোচনা আছে। চরমপন্থীরাও কিন্তু যে দাবিগুলো করেছিল সেটা বাস্তবোচিত ছিল কি না সেটাও কিন্তু সন্দেহ। সুতরাং ইতিহাস এটাই হচ্ছে মধুর, যে দুটো দিকই কিন্তু আমাদের আলোচনা করতে হয় এবং আলোচনার ফলে কিন্তু অনেক সত্য জিনিসটা বেরিয়ে আসে। যাই আমি আজকে এখানেই এত অবধি রাখলাম। পরের দিন আবার আমরা টুকরো কথা অর্থনৈতিক জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করব। আশা করি তোরা বুঝতে পেরেছিস এবং তোরা এগুলো ভালো করে একটু শুনিস। ঠিক আছে?